আলোচনায় আসবো, সেটা হচ্ছে যে ভারত মহাসাগরীয় অঞ্চলে তো উত্তেজনা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে, এবং তার মধ্যে নিউক্লিয়ার সাবমেরিনের একটা প্রতিযোগিতা যেন শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বে, যে কে কয়েকটা দেশ তার মধ্যে ভীষণভাবে মাথা গলিয়ে দিচ্ছে। যেমন আমরা দেখছি যে আমেরিকা, ইউকে এবং অস্ট্রেলিয়া তারা যৌথভাবেই পারমাণবিক সাবমেরিন বানানোর জন্য তারা ইতিমধ্যেই একটা চুক্তি পর্যায়ে এসে তারা একটা সাবমেরিন বানানো শুরু করে দিয়েছে, এবং দক্ষিণ কোরিয়াও আমেরিকার সাহায্য নিচ্ছে বিভিন্ন সময়, তারাও এই কাজগুলো করছে। সুতরাং এই যে সাবমেরিনটা নিয়ে এতদিন আলোচনা হচ্ছিল ভারত এবং রাশিয়ার মধ্যে, 10 বছরের লিজ ভারত অলরেডি পেয়ে গিয়েছে, এবং এটা শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে ভারত, ট্রেনিং হবে এবং আরও অনেক কিছু এর থেকে শেখানো হবে। এইটা ভারতের হাতে আসা, কারণ যে 5টা দেশের কাছে এই মুহূর্তে নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে, সেই জায়গায় ভারতেরও কিন্তু এখানে নামটা এবার এনলিস্টেড হয়ে গেল। এটা কি কোনোভাবে ভারতকে এগিয়ে রাখছে, বা বিশ্বে ভারত যে আগামী দিনে কর্তৃত্ব করতে চলেছে সেইখানে কি কোথাও একটা প্রমাদ গুনছে আমেরিকা? তাই কি এতটা ছটফটানি? অফকোর্স অফকোর্স অফকোর্স, এটা সত্যি কথা যে এটা ভারতকে অনেকটা এগিয়ে নিয়ে গেল। কারণ দেখুন, যে কোনো জিনিসের একাডেমিক্স পার্টটা শক্ত এবং বলিষ্ঠ হওয়াটা খুব প্রয়োজনীয়। আমরা কি জানি আমরা কি জানি না সেটা আলাদা তর্কের বিষয়, কিন্তু আসল বিষয় হলো যে আমাদের কাছে এন্ড অফ দ্য ডে কি আছে। সেখানে যদি আমরা একটা নিউক্লিয়ার সাবমেরিন থেকে কিছু একাডেমিক্স গেইন করি, বা ইন্টার মিলিটারি বা ইন্টার নেভি যে বিভিন্ন রকমের একাডেমিক এক্সচেঞ্জ হয়, সেইখানে যদি আমরা একে অপরের থেকে কিছু গেইন করি, তাহলে অবভিয়াসলি জিনিসটা অনেক পাওয়ারফুল এবং অনেকটা বলিষ্ঠ হবে। এই যে বলিষ্ঠ হওয়ার যে প্রক্রিয়াটা, এইটাকে নানান ভাবে নিয়ে যাওয়া, নানান ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আসল আহ, জলপথ, এবং এটাই হচ্ছে আসল রাস্তা। এবং তাতে আমি বারংবার বলছি, দেখুন, আমেরিকা এখনো মনে করে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যে ওয়ার্ল্ড অর্ডারে তারাই যা বলবে তাই হবে। যদিও বুড়ো আঙুলটি দেখিয়ে বিভিন্ন ছোট ছোট দেশ তাদেরকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। আপনি রাশিয়া, ভারতবর্ষ, চীন ভুলে যান। আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে ব্রাজিল, এই যে ভেনেজুয়েলা, এরা কিভাবে আমেরিকাকে ট্রিট করছে? এরা কিভাবে চোখে চোখ ফেলে বারংবার বলে যাচ্ছে, আমি মানি না আপনি কি বলছেন, আমরা আমাদের মতো করে দেশ নিয়ে এগোবো। তাইওয়ান কিভাবে চ্যালেঞ্জ থ্রো করে দিচ্ছে, কিরম ভাবে এরা বারংবার আমেরিকানাইজেশন অফ দেয়ার পলিটিক্সটাকে কিন্তু রুখে কোথাও কি দাঁড়াচ্ছে। এই যে শুল্ক বা ট্যারিফের ওপর এই যে সাবমেরিন চুক্তি যেটা রাশিয়ার সঙ্গে ভারতের হলো, এটা কি কি শুল্কের ওপর ট্রাম্প কার্ড বলবেন, যে ভারত কি এটা একটা ট্রাম্প কার্ড খেলে দিল? দেখুন, কূটনীতিতে শুধুমাত্র একটা কারণে কোনো বিষয় ঘটা রেয়ার, ঠিক আছে? এটা অনেকটা দাবা খেলার মতো। আপনি বোর্ডের চাল দিলেন, আমি ঘোড়াকে একটু এগোলাম, আমি একটু নৌকাকে হালকা একটা এগোলাম। মানে একটা চাল যখন দেওয়া হয়, 10টা চালকে মাথায় রেখেই দেওয়া হয়, যে আপনি পরবর্তীকালে আরেকটা আপনার থেকে একটা গজকে এগোবেন, তখন আমি আপনার আহ নৌকো দিয়ে মেরে দেবো। এই যে দাবা খেলাটা চলে, এইটাই তো বিউটি অফ ডিপ্লোমেসি। এবং এবং এখানে আপনি ঠিকই বলছেন যে একটা বিষয়কে মাথায় নিয়ে এই গোটা জিনিসটাকে ভাবনা চিন্তা করা হয় না। অনেকগুলো বিষয়কে ছোট 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 করে ধরে একটা 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 বৃহত্তর ছবি আঁকা হয়। আপনি বলতে পারেন, ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম না, বিভিন্ন ছবির অংশ থাকতো, সেটাকে জুড়তে হতো একটা একটা করে, তারপর একটা সুপ্রতিষ্ঠিত ছবি তৈরি হতো। এটা ওরম ধরনের একটা খেলা। এখন সেই খেলাটায় কে কত তাড়াতাড়ি তার ছবিটা তৈরি করে দিতে পারবে, তার উপরেই বিশ্বের গোটা বিশ্বের আহ, আগামী দিনের ল্যান্ডস্কেপটা তৈরি হবে, এবং এই সেই প্রসেসটাই চলছে। একদম। আমি এখানে একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে এই যে আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছিলাম যে চীনের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে তারা স্যাটেলাইটের মাধ্যমে ভারতের কোথায় কি মুভমেন্ট হচ্ছে সেইগুলো দেখে তারা পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল, এইরকম একটা অভিযোগ উঠেছিল। কিন্তু এবারে যে চুক্তিটা বিশেষত রাশিয়ার সঙ্গে ভারতের হলো, এই মহাকাশ গবেষণা ক্ষেত্রে বা যাই বলি না কেন আমরা, যে রসকসমস আর ইসরো একসঙ্গে কাজ করবে বলে, কোথাও কি একটা এই ধরনের বিষয়কেই টার্গেট করা হলো, যে এই ধরনের ঘটনাগুলো ঘটলে যাতে স্যাটেলাইট পিকচারের মাধ্যমে অনেক আগেই এই বিষয়গুলো সামনে চলে আসে? এটাও কি কোথাও একটা এই মহাকাশ গবেষণা ক্ষেত্রে একটা চুক্তি করার কারণ? শুন, खाया একটা লাইন আছে, তুঝে जो ठीक लगा तूने की, मुझे जो ठीक लगा मैं करूंगा। मोहब्बत उस दिन भी थी, आज भी है, कल भी रहेगी। শোনো, পয়েন্টটা হচ্ছে, কি ভাবলো চীন, কি ভাবলো টার্কি, কোন কোন বন্ধুত্বের এগেনস্টে গিয়ে তারা আজকে আমাদের পিঠে ছুরি মারলো, কেনই বা আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলো, সেটা তাদের নিজস্ব কি বলবো ভাবধারার বিষয়। তবে একটা কথা আজকের ডেটে গিয়ে বলা যেতে পারে,
ভারতবর্ষের যে ডিফেন্স সিস্টেমটা আছে, একটু লেটস হ্যাভ এ ভেরি ম্যাচিওর সেট অফ ডিসকাশন। ভারতবর্ষের যে ডিফেন্স সিস্টেমটা আছে, এতদিন কিন্তু শুধু সামরিকরণের নিয়ে আমরা আলোচনা করেছি বিভিন্ন রকম হুম ভাবে। এখন একটা নতুন শব্দ আপনারা হয়তো শুনতে পাবেন আগামী কিছুদিন বাদে। হুম সেটা হলো সেটা হলো ডিফেন্স থিয়েট্রিক্স। আমি শব্দটা আরেকবার বলছি, ডিফেন্স থিয়েট্রিক্স। হুম এই ডিফেন্স থিয়েট্রিক্স শব্দটা হচ্ছে কি, এর মানে হচ্ছে আমরা অ্যাজ এ হোল একটা ইউনিট হিসাবে নিজেদেরকে পরিপূর্ণভাবে তৈরি করতে আগ্রহী, পরিপূর্ণভাবে তৈরি করতে আমরা চলেছি। মানে এখন আমরা আমরা একটা থিয়েটারে গিয়ে কি দেখি, গান চলছে, বাজনা চলছে, ছবি আসছে, হিরো চলে যাচ্ছে, হিরোইন চলে যাচ্ছে, আবার পিছন দিয়ে ডলবি সাউন্ড আসছে, মানে কি চারিদিক থেকে একটা অ্যাকোয়াস্টিক চলে, তবে তো একটা সুন্দর থিয়েটার তৈরি হয়। এই যে বিষয়টা, এই যে আর সামরিক বাহিনী তিন চারটে লেভেলে নয়, একই লেভেলে ভাববে এবং সবাই অ্যাজ এ ইউনিট অপারেট করবে। সেখানে আপনার মানে ইনফরমেশন ওয়ারফেয়ার বলুন, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বলুন, ডিজিটাল ওয়ারফেয়ার বলুন, সেখানে নেভি বলুন, এয়ারফোর্স বলুন, আর্মি বলুন, সবাই সবার সাথে মিশে অ্যাজ এ হোল একটা ইউনিট বানিয়ে তৈরি করবে। এই যে পরিকল্পনাটা, এটা কিন্তু আমেরিকা এতদিন নিত, চায়না নিত এবং রাশিয়া নিত। এই পরিকল্পনাটা আমার ব্যক্তিগত ধারণা যে আগামী কিছু দিনের মধ্যে বা কিছু বছরের মধ্যে ভারতেরও সামরিক আইডেন্টিটি তৈরি করাবে, এটাই। হুম এবং এই যে স্ট্রাকচারাল এবং স্ট্র্যাটেজিক চেঞ্জ গুলো যেগুলো ভারত আনতে চলেছে, এগুলো কিন্তু ইঙ্গিতপূর্ণ। এগুলো যারা ভাবছেন যে কোনো মৌরির মতো ছোট্ট দেশকে নিঃশেষ করে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, বা কোনো দেউলিয়াকে মেরে শেষ করে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, এরকম কিছু নয়। মানে ডিফেন্সের একটা বড় অংশ কিন্তু ইজ ডিসপ্লে অফ স্ট্রেংথ। এই ডিসপ্লে অফ স্ট্রেংথের কিন্তু একটা বড় অংশ আমি কিন্তু এখানটা কোঅর্ডিনেশন। একটুখানি পরিষ্কার হতে চাইবো যে চীনের অবস্থানটা কি ভারতের সঙ্গে চীনের এই মুহূর্তে অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছে, আমরা সেটা দেখেছি যে সৌজন্যে ব্রিক্স, সৌজন্যে এসসিও অনেকটা কাছাকাছি এসছে। কিন্তু এইভাবে ভারতের সঙ্গে রাশিয়ার এই নিউক্লিয়ার ডিল বা এত এত চুক্তি, বাণিজ্য চুক্তি, জ্বালানি চুক্তি, এগুলোকে চীন কিভাবে নেবে? দেখুন, চীন জানে চীনের ভারতকে কোন কোন জায়গায় কেন কেন দরকার। চীন, দেখুন, চীন কোনো বোকা রাষ্ট্র নয়। চীন জানে যে চীনকে ভারতকে কেন দরকার, ভারতও জানে চীনকে ভারতের কেন দরকার। সুতরাং তারা সেই জায়গায় তাদের সম্পর্কটা সীমাবদ্ধ রাখে। পয়েন্টটা হলো, চীন চাইবে না ভারতের বাকিদের সাথে যে সম্পর্কটা আছে তাকে কোনোভাবে আঘাত করতে। ভারত চাইবে না চীনের সাথে বাকিদের যে সম্পর্কটা আছে তাতে কোনোভাবে ইন্টারফেয়ার করতে। ভারত করেও না, সেটা ভারতের ফরেন পলিসিতেই নেই। সুতরাং এরা দুজনেই জানে দুজনের সম্পর্কের যে পরিধিগুলো, সেটা কিভাবে ব্যালেন্স করে চলতে হয়। এই যে ব্যালেন্স করে চলার যে একটা নীতি, এই যে ব্যালেন্স করে চলার যে একটা স্টেবিলাইজেশন থিওরি, এই থিওরিটাকে চীন কোনো না কোনো ভাবে আমি বলতে বাধ্য যে জানে, এবং জানে বলেই আজকে কিন্তু ব্রিক্স এর শেপটা এতটা স্ট্রং হয়েছে।